এনভায়রনমেন্ট মিনিস্টার একটা অনুষ্ঠানে বলল যে আমরা তো ক্ষমতা নেয়ার পরে খালি ছুটিই গেল, ঠিক না, এই ছুটি ওই ছুটি এইভাবে আমরা কাজ করব কি করে, মানে আমরা বুঝে ওঠার আগেই এটা ঘটে গেছে। তবে সিচুয়েশনটা যা ছিল তাই তো, ঠিক না, মানে এটা তো আর নতুন করে হবে না। দেখেন উনি যেটা বলছেন, আমরা এনার্জি ক্রাইসিসেই ছিলাম, এখন আমি বলবো আমাদের এনার্জি ক্রাইসিসে পড়ে গেছে। হ্যাঁ, তো হবেই তো, সংকট গভীর হয়েছে, এটা মানে ডাবল ওয়ামি যেটা বলে এটা। তো এখন কথা হচ্ছে যে কয়েকটা জিনিস, আমরা অত্যন্ত আমদানি নির্ভর এই জ্বালানির ব্যাপারে, ওকে, আমাদের ডলারের একটা সংকট আছে, এবং এই যে আমরা যেটা দেখলাম এই অকটেন আর পেট্রোল নিয়ে, হ্যাঁ, যেটা যে আমাদের এখানকার জনগণ বলি আর পপুলেশন যেটা, তারা অনেক কিছুতে খুব ইজিলি ভয় পেয়ে যায়, হ্যাঁ, যেই কারণে এই কিছু কিছু সিচুয়েশন অ্যারাইজ করছে। এই দেখেন, আমি ডিজেলের কথা বলি, আমরা ডিজেল, আমি তথ্য নিয়ে আসলাম, 4.65 মিলিয়ন টনস আমি গত বছরে কনজাম্পট হয়েছে, দ্যাট ইজ কত 46, হ্যাঁ, ছেচল্লিশ লাখ টন, ওকে। সেই জায়গায় পেট্রোল আর অকটেন আমার 10 লাখেরও কম, ঠিক আছে, তার মানে ওটা 4 গুণ। চিন্তা করেন, 4 গুণ একটা জিনিস, এবং ওইটা সম্পূর্ণ ইম্পোর্টেড, ওকে। সেটা ম্যানেজ হচ্ছে, যদিও ওনারা বলছে একটু পাওয়ার অসুবিধা হচ্ছে, কিন্তু এরকম লেভেলে তো হচ্ছে না। হ্যাঁ, আজকে মানে এগুলো সাধারণত হয় কি, সময় যাওয়ার সাথে সাথে ইমপ্রুভ করে। আমি আজকে যা দেখলাম এটা অকল্পনীয়। আমি তো ভাবছি যে সরকার যদি খুব কুইকলি কিছু না করে একটা ঘটনা ঘটে যেতে পারে, যে একটা ঘটনা ঘটেছে এখানে অলরেডি। আজকে তেল না পেয়ে সড়ক অবরোধ হয়েছে জামালপুরে, বিভিন্ন জায়গায় এরকম ঘটনা। হ্যাঁ, মানে আপনি আমি সুযোগ পেয়েছিলাম কয়েকজনের সাথে, নতুন করে কেউ কেউ হয়তো সাধারণ মানুষ উস্কে দেওয়ার একটি হতে পারে, অনেক রকম অনেক কিছু হতে পারে। মানে 8-9 ঘন্টা দাঁড়ায় তেল নিচ্ছে, হ্যাঁ, এটা তো অস্বাভাবিকেরও বাইরে এটা। তো ওই হাসানাদা যে কথাটা বললো, অবশ্যই, যদিও সরকার একটা উদ্যোগ নিয়েছে, ওই যেটা কার্ড সিস্টেম, বাট আমি বললাম ডিজিটালের যুগে এখন কার্ড সিস্টেম করার কি দরকার? আমাদের সরাসরি QR কোড আছে, আছে, ব্লক চেন, এইসব কথা আমরা বলি, এইসব ব্যবহার করে, আর আমরা তো খুব সাকসেসফুল হয়েছি অনেক জিনিসে। আমরা ওই টিকা দিয়েছি, ঠিক না, তারপরে অন্যান্য আরো কয়েকটা জিনিসে আমরা এই ডিজিটাল ব্যবহার করেছি। তো তাহলে আমাদের এটা তো অনেক আগেই করা উচিত ছিল। সরকার যে এই যে ঈদের ছুটির আগেই কিন্তু একটা খুব ভালোভাবেই আভাস পেয়েছিল যে এরকম একটা জিনিস ঘটছে, এবং এইটা হয়তো সহজে চলে যাবে না, কিন্তু তারা হয়তো ভেবেছিল যে ঈদের পরে আর থাকবে না, ঈদের পরে এটা থাকবে না, কিন্তু আমরা দেখতে পাই যে আছে এবং বেড়ে যাচ্ছে। তো অবশ্যই একটা কিছু করতে হবে, যাতে করে এই যে জনমনে যে একটা ভয় ঢুকে গেছে যে আমি নাও পেতে পারি, অন্য কেউ বেশি নিয়ে নিচ্ছে, এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করছে। এটা এনার্জির সাথে কোনো সম্পর্ক নাই। এটা ওরা যেটা বলে, যেমনি আমি অনেকে বলি আমি আপনাদের প্রোগ্রামে গিয়ে কি বলবো, আমি তো সাপ্লাই চেইন লজিস্টিক্স এক্সপার্ট না, আমি এনার্জি এক্সপার্ট। হ্যাঁ, তো এনার্জির সাথে তো ওইভাবে কানেকশন না। এটা হচ্ছে আপনি কিভাবে সুষ্ঠুভাবে এতগুলা কনজিউমারকে দিবেন। দেখেন, আমি যেটা অবজার্ভ করেছি কয়েকটা জিনিস, একটা হচ্ছে এই যে একটা নতুন ক্যাটেগরি, যেটা মোটরসাইকেলের রাইডার আমরা যাদেরকে বলি, হ্যাঁ, এটা 3 বছরে কিন্তু বিরাট একটা গ্রুপ। শুধু ঢাকা শহরেই কিন্তু 10 লক্ষ মোটরসাইকেল আছে। 10 লক্ষ মোটরসাইকেল, তারা যদি মনে করে আমি প্রতিদিন ইয়েতে যাব, আপনার কোনো ইউ হ্যাভ নো চান্স অফ কন্ট্রোলিং দ্যাট। যেমনি একটা ব্যাংকে তো অনেক ডিপোজিটার থাকে, ঠিক না, সবাই যদি একদিন টাকা উঠাতে আসে, ব্যাংক ফেল, ঠিক না, এবং হয় মাঝে মাঝে মোটরসাইকেল এখন অনেকটা পাবলিক ট্রান্সপোর্টের মতো হয়ে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, উবার করে, এবং সেটা তো আপনি নিরুৎসাহিত করতে পারবেন না খুব একটা। এবং আপনি যদি লাইনগুলো দেখেন, এবং তেল যেহেতু আসছে, কম বেশি যাই হোক আসছে, আপনি ইমিডিয়েটলি বুঝবেন তাহলে নিশ্চয়ই এই তেল দেওয়ার ব্যবস্থাপনায় ঘাটতি আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যথেষ্ট পাম্প নাই, এবং আমি এটা বিশ্বাস করি দৃঢ়ভাবে, আমাদের ঢাকা শহরে
এই এই এতগুলো ঢাকা শহর কেন, সারা বাংলাদেশে সারা বাংলাদেশে তো তেলের হ্যাঁ, পাম্প পাওয়া যায়। ঢাকা শহরটা কেন বলছি, কেন এটা তো আরবান সেন্টার, যেমনি এখানে যে রাইডার তো সবখানে হয় না, এখানেই বেশি। সো এখানে একটা 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 ইউনিক, শহরের একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে, যেই কারণে এগুলা ডিফিকাল্ট। আমি অলমোস্ট শিওর যে কোনো দেশে এত বড় একটা শহরে আমি শুনলাম আমাদের নাকি মাত্র 80টা পাম্প আছে ডেডিকেটেড, আর সিএনজি পাম্পও আছে 150 না এরকম ইয়ে। তো ওগুলো সবগুলো আবার পেট্রোল দেয় না। হ্যাঁ, এক সময় যদি আমরা ইভেন পাকিস্তান আমলে চলে যাই, এর থেকে বেশি পাম্প ছিল, অনেক পাম্প বন্ধ হয়ে গেছে। আমি জানি গুলশানে 2-3টা পাম্প ছিল। আমি আরেকটা ইস্যুতে আসতে চাচ্ছি, আপনি ডলার সংকটের কথা বলছিলেন যে তো এই ট্রাম্পের হুমকির পর তেলের দর হচ্ছে $110 উপরে উঠে গেছে, এবং ক্রুড অয়েলের দামও 1.6% বেড়েছে, এবং সব ক্ষেত্রেই একটা বৃদ্ধির ঊর্ধ্বগতি। এটাও তো এক ধরনের সরকারের জন্য চাপ হয়ে দাঁড়াচ্ছে। না, প্রাইস আমি বলি যে প্রোডাকশনের ক্ষেত্রে যদি চাপ হয়, সেক্ষেত্রে তো মূল্য বৃদ্ধিতে তার একটা প্রভাব পড়বে, এবং সরকার কিন্তু আলটিমেটলি মূল্য বৃদ্ধির দিকেই যেতে হবে মনে হচ্ছে। কেন এই ক্রাইসিসটা অনেক বড়, তার একটা কারণ হচ্ছে আপনি যদি ইউক্রেন রাশিয়া ওয়ারের সময় দেখেন, আমরা কিন্তু সাংঘাতিক সাফার করেছি, বাট আমরা যেটা বলি দ্যাটস এ প্রাইস শক। দামের সমস্যা ছিল, সাপ্লাইয়ের কোনো শক ছিল না। এইবার কিন্তু দুইটাই, আপনি টাকা দিলেও আনতে পারছেন না। হ্যাঁ, আপনি কিনেছেন তো, আমরা কিনেছি না, অনেক জায়গায় আটকে আছে। হ্যাঁ, কিন্তু আগে কিন্তু ওই ইউক্রেন রাশিয়ার সময় কিন্তু ওই সমস্যা ছিল না, ইট ওয়াজ এ প্রাইস শক। হ্যাঁ, যেরকম আমরা এলএনজি কেনার সময় ওখানে $35 হয়ে গেছিল, আমরা প্রথমে 1-2টা কিনেছিলাম, তারপরে দেখলাম যে না, এই দামে কিনলে তো আমাদের রিজার্ভস অনেক আগেই শেষ হয়ে যাবে। এইবারও কিন্তু আমরা $28 একটা কিনেছি কার্গো, তারপরে গুলা $19 আর $20 কিনেছি আর সাধারণত আমরা কিনি $12 কাছাকাছি। মাঝে একবার আমরা $15-16 কিনেছি, ওকে $15-16 কিনেছি, এখন 19-20 কিনছি, এটা ঠিক আছে। বাট এর বিয়ন্ডে চলে গেলে তখন তো আমাদের এটা কেনার স্বার্থের বাইরে, আমাদের সামর্থ্যের বাইরে চলে যাবে। সো আমরা আনতেও পারছি না, আমরা ঠিক মতো কিনতেও পারছি না। ইটস এ ম্যাসিভ প্রবলেম।